হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেস 360 ত্রিপুরা। আজকে তোমাদের জন্য আমরা একটা মডার্ন হিস্ট্রির একটা নতুন সিরিজ আমরা স্টার্ট করতে চলেছি, যেটা হলো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। মানে ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে কি করে এলো। এই ক্লাসটা তোমাদের যেই কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন টেট 2 তে তোমাদের মডার্ন হিস্ট্রি আছে, ওইখানে তোমাদের আছে এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার ইন ইন্ডিয়া। তো এই টপিকটা, এটা পড়লে এটা হলো এটার আগের টপিকটা। ওকে, তো ফরেস্টারের এক্সামের জন্য বা তোমাদের হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের যে জিকে পার্টটা, এখানেও এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে। তো ভেরিয়াস কম্পিটিটিভ এক্সাম, জিআরবিটি এক্সামে এই পার্টটার থেকে তোমরা কিন্তু কোশ্চেন কিন্তু পাবে। তো আর এটা হলো মডার্ন হিস্ট্রির একদম স্টার্টিং এর দিকের চ্যাপ্টার। তো এটা হলো ফাউন্ডেশন তৈরি করে মডার্ন হিস্ট্রি পড়ার জন্য। তো এই চ্যাপ্টারটা চলো আমরা দেখে নিই। তো আমাদের চ্যাপ্টারের নাম আজকে হলো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানস ইন ইন্ডিয়া। মিনস ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে কি করে, ইউরোপিয়ানসদের উৎপত্তি হলো বা ইউরোপিয়ানসরা কেন এলো ইন্ডিয়াতে। ওকে, তো দেখো ইউরোপিয়ানসদের সাথে কিন্তু এরকম না যে ইউরোপিয়ানসরা ফার্স্ট টাইম 1498 ইন্ডিয়াতে এসেছে। ইউরোপিয়ানসদের অনেক আর্লি এজ থেকে আমাদের সাথে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাথে ইউরোপিয়ানসদের ট্রেড, ঠিক আছে। তো এখন কিন্তু আমি এখানে লিখেছি, দেখো অর্ডার অফ অ্যারাইভাল অফ ইউরোপিয়ানসে, যে ফার্স্টে আমাদের পর্তুগিজ এসছে, তারপরে ডাচ এসছে, তারপরে ফ্রেঞ্চ, তারপরে ডেন, তারপরে ইংলিশ। আচ্ছা, তাহলে এখানে লেখা কেন যে ফার্স্ট ইউরোপিয়ান যারা এসছে ওরা পর্তুগিজ, ঠিক আছে, 1498 ওরা ইন্ডিয়াতে এসছে, এরকম লেখা কেন? এইরকম লেখা এই জন্য যে ইউরোপিয়ানসরা এই টাইম পিরিয়ডটার মধ্যে সি রুট দিয়ে সমুদ্র পথে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এসছে। নট লাইক কি ওরা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এই সময় ট্রেড করতে এসেছে। ইউরোপ আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে এরও অনেক আগের থেকে ট্রেড চলতো, কিন্তু সেই ট্রেডটা হতো থ্রু ল্যান্ড রুট, ঠিক আছে, ল্যান্ড রুটে হতো, সি রুটে হতো না। ওকে, তো তো যারা ইন্ডিয়ানদের মেনলি, ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে মেনলি আসতো হলো তোমার স্পাইসেস, মানে হলো মশলা, ঠিক আছে। ইন্ডিয়ান টেক্সটাইল খুব জনপ্রিয় ছিল, এইগুলোর খোঁজে ইউরোপিয়ানসরা ইন্ডিয়াতে আসতো। তো ফার্স্ট ইউরোপিয়ান যে ইন্ডিয়াতে এসছে ওরা হলো পর্তুগিজ, তারপরে ডাচ, তারপরে সবচেয়ে শক্তিশালী ইংলিশ, তারপরে ডেন্স, তারপরে হলো ফ্রেঞ্চ। আমরা সবগুলো একটা একটা করে কভার করতে থাকবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো ঘটনা হচ্ছে কি, তোমাদের আমি একটা ম্যাপ দেখাচ্ছি। এখানে দেখো ভাই, এই ম্যাপটাই তোমাদের ক্লিয়ার হবে। দেখো, এইখানে হলো আমার ইউরোপিয়ান সাবকন্টিনেন্ট, আর এইখানে হলো আমার এইখানে হলো আমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। ওকে, এইবার তো তোমার কাছে কোশ্চেন আসতে পারে, দেখো ইউরোপিয়ানরা মেইনলি এই যে 1498 এসছে, ওরা কোন রুট ধরে এসছে? দেখো এই রুট ধরে, এই যে সি দিয়ে আটলান্টিক ওশানের এদিক দিয়ে এসে আফ্রিকান কন্টিনেন্টের নিচে দিয়ে এসে ওরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসে পৌঁছছে। ঠিক আছে, তোমরা আমার কলমটা পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা ফলো করো। এই হলো ওদের রুটটা ছিল। ওকে, এক মিনিট, ঠিক আছে, এই রুট দিয়ে ইউরোপিয়ানসরা ইন্ডিয়াতে এসছে। এইবার কোশ্চেন যেটা অ্যারাইজ হচ্ছে সেটা হলো, আচ্ছা তোমরা বলতে পারো স্যার ইউরোপ থেকে ইন্ডিয়াতে তো ডাইরেক্ট এই রুটেই আসতে পারে, মানে ল্যান্ড রুটেই তো ইউরোপ থেকে ইন্ডিয়াতে আসা যায়, তো এত আমার এখানে এই রাস্তা দিয়ে এত ঘুরে আসার প্রয়োজন কি লাগলো ইউরোপিয়ানদের একদম আফ্রিকা কন্টিনেন্টের টিপ দিয়ে? এইবার এই কোশ্চেনটা দেখো, এটা হলো ন্যাচারাল একটা কোশ্চেন আসে যে একটা সহজ রাস্তা থাকতে কেন ওরা এত দূর ট্রাভেল করে ইন্ডিয়ার মধ্যে এলো। আচ্ছা, এইবার দেখো তোমরা এইখানে একটা দেখতে পাবে আফ্রিকান কন্টিনেন্টের এই জায়গাটাতে, দেখো এখানে লেখা আছে অটোম্যান এম্পায়ার, ঠিক আছে। অটোম্যান এম্পায়ার কোন এম্পায়ার? এটা হলো তোমার যেটা টার্কিশ এম্পায়ার। তখন এই জায়গায় যে আরব কান্ট্রিগুলো ছিল, আরব কান্ট্রিগুলোর মধ্যে একটা নতুন এম্পায়ার রাইজ করেছিল, যেটা হলো অটোম্যান এম্পায়ার। আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে যাব না, শুধু জেনে রাখো যে অটোম্যান এম্পায়ার একটা খুব পাওয়ারফুল একটা এম্পায়ার ছিল, যেটা যাদের সাথে একটা কনফ্লিক্ট ছিল এই ইউরোপিয়ানসদের। কেন কনফ্লিক্ট ছিল? একে তো দেখো এই যে ট্রেড রুটটা আছে, আমি যে ট্রেড রুটটা তোমাদের দেখালাম, এই ট্রেড রুটটার মধ্যে ওরা কি করতো, ইউরোপিয়ানরা যদি ট্রেড করতে চাইতো, এইভাবে যদি ওরা ইন্ডিয়াতে আসতে চাইতো, তখন এই অটোম্যান আরবরা বা অটোম্যান এম্পায়ারও তুমি বলতে পারো, ওরা হাই ট্যাক্সেস লাগাতো ইউরোপিয়ানদের উপরে, ঠিক আছে। তো তাই জন্য ইউরোপিয়ানরা একটা অল্টারনেট রুট খুঁজছে। আর অটোম্যান এম্পায়ার ওরা যেহেতু ইসলাম ফলো করে, আর ইউরোপিয়ানসরা মেনলি খ্রিস্টানিটিতে বিশ্বাস করে, তো এই জন্য রিলিজিয়াস গত একটা ওদের মধ্যে কনফ্লিক্ট ছিল। প্লাস এই হলো ট্রেড নিয়ে একটা কম্পিটিশন চলতো, ঠিক আছে। ইউরোপিয়ানরা এই অটোম্যান এম্পায়ারের রাস্তা যদি ব্যবহার করতো, তো অটোম্যান এম্পায়ার বলতো আমাদের হাই ট্যাক্স দিয়ে তোমাদের তারপরে এই ল্যান্ড রুটটা তোমাদের আমরা পার করতে দেবো। তাছাড়াও এখানে তোমার ইটালিয়ানসদেরও একটা প্রভাব ছিল, তো যার কারণে ইউরোপিয়ানরা ট্রেড করতে ওদের অসুবিধা হচ্ছিল। আর ওরা ইন্ডিয়া হলো র মেটেরিয়ালের একটা বিরাট বড় জায়গা ছিল, ইন্ডিয়া বলো বা ইন্দোনেশিয়ার, যে এখানে যে দেখো লেখা আছে মালাক্কা, এখানে যে
যে আইল্যান্ড গুলো আছে এগুলো স্পাইস টেক্সটাইলের জন্য বিখ্যাত ছিল, আর ইন্ডিয়া তো ছিল। তো এইবার ইউরোপিয়ানরা যেহেতু অটোম্যান এম্পায়ারের কারণে ল্যান্ড রুটটা ওরা ইউজ করতে পারছে না, তাই ওরা একটা অল্টারনেটিভ রুট খুঁজতে চেষ্টা করলো। এটা হলো কারণটা, ঠিক আছে, যে অল্টারনেটিভ রুটের কারণ কেন লাগলো, ঠিক আছে। তারপরে দেখো এই ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে যেই দুটো কান্ট্রি সবচেয়ে আগে স্টেপ নিল এই অল্টারনেটিভ রুট খোঁজার, সেটা হলো আমাদের পর্তুগাল আর হলো স্পেন, ঠিক আছে। তো পর্তুগাল আর স্পেন হলো দুটো কান্ট্রি যাদের মধ্যে একটা কম্পিটিশন চলছিল যে ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের মধ্যে তোমার আসার জন্য অল্টারনেটিভ রুট কে আগে খুঁজে বের করবে, ঠিক আছে। কারণ হলো পর্তুগাল আর স্পেন দুটো দেশের মধ্যে শিপ বিল্ডিং টেকনোলজি খুব ভালো মানে তোমার ডেভেলপ করে গেছিল। ওরা লাইট ওয়েট শিপস বানানো প্লাস ওদের নেভি স্ট্রং ছিল, তাই ওরাই প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল অল্টারনেট রুট খোঁজার জন্য, ঠিক আছে। তো দেখো স্পেন থেকে কলম্বাস একজন নাবিক, ঠিক আছে, আই হোপ সবাই কলম্বাসের নাম শুনেছো। তো কলম্বাস একটা অল্টারনেট রুট খোঁজার জন্য উনি চেষ্টা করছিল, বাট আনফরচুনেটলি কলম্বাস 1492-তে বেরিয়ে ইন্ডিয়ার জন্য বেরিয়েছিল। ওনার উদ্দেশ্য ছিল ইন্ডিয়াতে পৌঁছানো, বাট ইন্ডিয়াতে না পৌঁছে উনি চলে গেছেন আমেরিকাতে। উনি একটা নতুন কন্টিনেন্ট যেটাকে উনি ইন্ডিয়া ভাবছিলেন, ঠিক আছে, একটা নতুন কন্টিনেন্ট উনি আবিষ্কার করে ফেলেছিলেন, যেটাকে উনি নাম দিয়েছিলেন প্রথমে নিউ ওয়ার্ল্ড বলে, ঠিক আছে, যেটাকে আমরা আজকের দিনে আমেরিকা বলে চিনি। তো কলম্বাস স্পেন থেকে ইন্ডিয়ার খোঁজে বেরিয়ে ইন্ডিয়াকে ডিসকভার না করে আমেরিকাকে ডিসকভার করে ফেলেছিল, ঠিক আছে। তারপরে দেখো পর্তুগালের কথা এবার আসি। পর্তুগিজদের জন্য যেটা তোমার পর্তুগিজদের ফার্স্ট যে অ্যাটেম্প নিয়েছিল যে অল্টারনেট রুট খোঁজা, সেটা হলো তোমাদের এখানে দেখাই আর্লি এফোর্টস। দেখো এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি আমি, আর্লি এফোর্টস। তো প্রিন্স হেনরি পর্তুগালের একজন রাজা, উনি ফার্স্ট তোমার স্টেপ নিয়েছিল যে অল্টারনেট রুট খোঁজার ইন্ডিয়ার জন্য, ঠিক আছে। বাট প্রিন্স হেনরি তোমার সাকসেসফুল হননি, ঠিক আছে। প্রিন্স হেনরির পরে আরেকজন নাবিক, ওনার নাম হলো বার্থেলোমিও ডিয়াজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বাংলাতেও লেখা আছে প্রিন্স হেনরির সমুদ্র অভিযানে উৎসাহ দেন। আর বার্থেলোমিও ডিয়াজ, ঠিক আছে, তারপরে নেক্সট স্টেপ কে নিয়েছে বার্থেলোমিও ডিয়াজ, ঠিক আছে। তোমরা ক্রনোলজি মনে রাখবে, প্রথম প্রিন্স হেনরি, তারপরে বার্থেলোমিও ডিয়াজ। বার্থেলোমিও ডিয়াজ কি করেছে তোমাকে এবার আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। আচ্ছা, বার্থেলোমিও ডিয়াজ, তোমরা রুটটা একটু ফলো করো, এটা একটু কনসেপচুয়ালি বোঝাটা দরকার। বার্থেলোমিও ডিয়াজ তোমার এখান থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে। যাত্রা শুরু করে 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 বার্থেলোমিও ডিয়াজ এই অবধি এলো, আফ্রিকান কন্টিনেন্টের এই টিপ, সাউদার্ন টিপ অবধি এলো। এসে ঝড় বৃষ্টির জন্য উনি শিপ নিয়ে আর এগোতে পারেননি, ঠিক আছে। তো উনি এইখান থেকেই আবার তোমার পর্তুগালে ফেরত চলে গেছিলেন, ঠিক আছে। কিন্তু যাওয়ার আগে উনি এই যে টিপটা, এই টিপের একটা নাম দিয়ে গেছিলেন, সেই নাম হলো কেপ অফ গুড হোপ। দেখো লেখা আছে কেপ অফ গুড হোপ, না, উনি নাম দিয়েছিলেন কেপ অফ স্টর্মস। তোমরা যদি বইয়ে পড়ো তাহলে দেখবে এই জায়গাটার নাম বার্থেলোমিও ডিয়াজ নাম দিয়েছিল কেপ অফ স্টর্মস, ঠিক আছে, কারণ যেহেতু উনি ঝড় বৃষ্টির জন্য আর সামনের দিকে এগোতে পারেননি, ঠিক আছে। পরবর্তীকালে এটার নাম চেঞ্জ করে দিয়ে দেওয়া হয়েছে কেপ অফ গুড হোপ। এখানে লেখা আছে, তোমরা ম্যাপে দেখো বা তোমাদের এই ম্যাপটাতেও দেখো এখানে আরো স্পষ্ট করে লেখা আছে কেপ অফ গুড হোপ। তো বার্থেলোমিও ডিয়াজ এতটা অব্দি এসেছিল, ঠিক আছে, কেপ অফ গুড হোপ। কারণ এইটা এরকম নাম দেওয়ার কারণ হলো এটা একটা ইম্পর্টেন্ট ডিসকভারি ছিল তোমার সি রুট খোঁজার জন্য, ঠিক আছে। তো এখান থেকে বার্থেলোমিও ডিয়াজ ফিরে চলে গেলেন। তারপরে নেক্সট বার্থেলোমিও ডিয়াজের পরে যেই চেষ্টা করেছিল উনি হলো আমাদের ভাস্কো ডা গামা, যার চেষ্টাটা সফল হয়েছিল আলটিমেটলি 1498-এ। ভাস্কো ডা গামা বার্থেলোমিও ডিয়াজের দেখানো পথে কেপ অফ গুড হোপ অব্দি এসছে। তারপর একটু এগিয়ে যাওয়ার পরে এখানে এই পোর্শনটার মধ্যে তোমার এই ভাস্কো ডা গামা দেখতে পেলো প্রচুর ইন্ডিয়ান শিপস এখানে ট্রেডের জন্য এই ইস্ট আফ্রিকার জায়গাটার মধ্যে তোমার আসতো, ঠিক আছে। তো ভাস্কো ডা গামা এরকমই একজন ইন্ডিয়ান, যার নাম হলো আব্দুল মাজিদ। নামটা মনে রাখবে, আব্দুল মাজিদ, যে ভাস্কো ডা গামাকে পথ দেখিয়ে নিয়ে গেছিল। ভাস্কো ডা গামা এতটুকু রাস্তা আসার পরে, এই যে তুমি ইস্ট আফ্রিকা দেখছো, এতটুকু রাস্তা আসার পরে ভাস্কো ডা গামাকে তারপরে পরের রাস্তাটা ইন্ডিয়া অব্দি দেখিয়েছিল এই আব্দুল মাজিদ, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা পয়েন্ট, ঠিক আছে। আব্দুল মাজিদ ভাস্কো ডা গামাকে পথ দেখিয়ে তোমার ইন্ডিয়াতে নিয়ে এসেছিল। বোঝা গেছে? আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইভাবে তোমার পর্তুগিজ হলো ফার্স্ট ইউরোপিয়ান যারা কিনা আমাদের ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে। ভাস্কো ডা গামা, এবার একটা কোশ্চেন তোমাদের আসে, ভাস্কো ডা গামা তোমার কোন শিপ নিয়ে, ভাস্কো ডা গামার শিপটার নাম কি, যে শিপটা নিয়ে ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে। তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করো। সেই শিপটার নাম হলো গ্যাব্রিয়েল, ওকে। তো গ্যাব্রিয়েল হলো শিপটার নাম যেটা দিয়ে ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে ফার্স্ট টাইম এসেছিল।
আই হোপ তোমরা এই এতটুকু অব্দি জিনিস বুঝতে পেরেছো। পর্তুগিজের মধ্যে ফার্স্ট স্টেপ নিয়েছে ইন্ডিয়ার জন্য অল্টারনেটিভ রুট খোঁজার, সেটা হলো প্রিন্স হেনরি। ঠিক আছে, প্রিন্স হেনরির পরে চেষ্টা করেছে বার্থোলোমিও ডিয়াস, তারপরে সাকসেসফুল যার চেষ্টাটা হয়েছে সেটা হলো আমাদের ভাস্কো ডা গামার চেষ্টা হয়েছে। আর কলম্বাস স্পেন থেকে বেরিয়েছিল, কিন্তু কলম্বাস কোথায় চলে গেছে? আমেরিকাতে চলে গেছিল। ওকে, চলো আমরা তারপরে নেক্সট। আর ভাস্কো ডা গামার যে শিপটা নিয়ে বেরিয়েছিলেন, এই শিপটার নাম হলো গ্যাব্রিয়াল। ওনাকে হেল্প করেছিল আব্দুল মাজিদ। সবগুলো এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে শুনো, ভাস্কো ডা গামা এবার ইন্ডিয়াতে তোমার যেই জায়গাতে গিয়ে পৌঁছলো ফার্স্ট টাইম, সেটা হলো কালিকাট। ঠিক আছে, কালিকাট এটাও পরীক্ষাতে আছে, যেটার এখন নাম হলো কোজিকোড। তো কোজিকোড বা তখনকার দিনের নাম ছিল কালিকাট। কালিকাটে গিয়ে ভাস্কো ডা গামার শিপ প্রথমবার গিয়ে পৌঁছলো। ঠিক আছে, কালিকাটের যে রাজাকে কালিকাটে বলে জেমোরিন। কি বলে? জেমোরিন। ওনার নাম ছিল মান্না বিক্রমা। ঠিক আছে, কালিকাটের জেমোরিন মানে রুলার, মান্না বিক্রমা তখন তোমার ভাস্কো ডা গামাকে ওয়েলকাম জানালো। আরেকটা কোশ্চেন অনেক সময় অনেক কম্পিটিটিভ এক্সামে আসে, যে ভাস্কো ডা গামা যে এই যে ভয়েসটা যে করলো, ভাস্কো ডা গামাকে কে ফিনান্সিয়ালি হেল্প করেছিল? সেটা হলো তোমার কিং ম্যানুয়েল ওয়ান। এটা মনে রেখো, কিং ম্যানুয়েল ওয়ান। উনি হলো তোমার পর্তুগালের রাজা ছিল। তো কিং ম্যানুয়েল ওয়ান হলো প্যাট্রোনেজ মানে পৃষ্ঠপোষকতা করেছিল ভাস্কো ডা গামাকে। এই তোমার পুরো যাত্রাপথটা যে খরচ আছে সেটা উনি বহন করেছিল। ঠিক আছে, তো কালিকাটে পৌঁছানোর পরে কালিকাটের যে রাজা মানে জামোরিন মান্না বিক্রমা ভাস্কো ডা গামাকে ওয়েলকাম জানালো। ঠিক আছে, ভাস্কো ডা গামাকে ওয়েলকাম জানালো। ঠিক আছে, ভাস্কো ডা গামা তারপরে তোমার আরো মানে একবার এলো 1498-এ, তারপরে 1502-তে ভাস্কো ডা গামা সেকেন্ড টাইম ইন্ডিয়াতে আরেকবার এসেছিল। ঠিক আছে, দুবার এসেছিল ভাস্কো ডা গামা। ঠিক আছে, ইন্ডিয়াতে এসেছিল। আর মনে রাখবে, ভাস্কো ডা গামা প্রথমবার যখন ইন্ডিয়ার থেকে যখন তোমার জিনিসপত্র কিনে টিনে যখন প্রথমবার যখন উনি পর্তুগালে ফেরত গেলেন, উনার পর্তুগালে ইন্ডিয়ান গুডসের এতই ডিমান্ড ছিল যে ওনার যাত্রাপথে যত টাকা খরচ হয়েছিল তার প্রায় 60 টাইমস 60 গুণ বেশি টাকা ভাস্কো ডা গামা তোমার তুলে ফেলেছিল আর কি। ঠিক আছে, এত টাকা আয় হয়েছিল আমাদের ইন্ডিয়ান গুডস বিক্রি করে, 60 গুণ বেশি প্রফিট হয়েছিল ভাস্কো ডা গামার। তাহলে বুঝতেই পারছো, এই জন্য 1502-তে আবার একবার ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, তো উইথ ডিউ কোর্স অফ টাইম পর্তুগিজরা এবার দেখলো যে আমরা যদি ইন্ডিয়াতে শুধু ট্রেড যদি করতে চাই, কারণ তুমি মনে রাখবে পর্তুগিজদের সাথে ইন্ডিয়ার মধ্যে আগে আরবরাও কিন্তু ট্রেড করতো। ঠিক আছে, তো পর্তুগিজদের এই ব্যবসার ক্ষেত্রে আরবরা ছিল পর্তুগিজের কম্পিটিটর। ঠিক আছে, পর্তুগিজের কম্পিটিটর। এবার পর্তুগিজরা ভাবলো, যদি আমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে বা ইন্ডিয়ান তোমার সয়েলের উপরে যদি আমরা স্ট্রং হোল্ড রাখতে চাই, তাহলে আমাদের ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে ঢুকতে হবে। ঠিক আছে, তখন থেকেই পর্তুগিজরা কি করলো, ভারতের মধ্যে গভর্নর অ্যাপয়েন্ট করা স্টার্ট করলো। ঠিক আছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটা দেখবে এবং পর্তুগিজদের হোল্ড আরো স্ট্রং করবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপরে। ঠিক আছে, তারপরে দেখো এখানে লেখা আছে যে পর্তুগিজরা তোমার এস্টাবলিশড ট্রেডিং সেন্টার এট কালিকাট। ঠিক আছে, কালিকাট কোন কোন জায়গায়? এখানে বাংলাতেও লেখা আছে কালিকাট, কোচিন, ঠিক আছে, কান্নড়, এই জায়গার মধ্যে ওরা ফ্যাক্টরি দিয়েছিল। ঠিক আছে, দেখো ওদের একটা সিস্টেম চালু ছিল, এটাকে বলে ক্রেড সিস্টেম বা কার্তাজ সিস্টেম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি সিস্টেম? এটা একটা লাইসেন্সিং সিস্টেম। মানে কি, এই ইন্ডিয়ান ওয়াটারের মধ্যে মানে যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই যে এই পুরো ইন্ডিয়ান ওয়াটারটার মধ্যে কেউ যদি ট্রেড করতে চায় তাহলে পর্তুগিজদের ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এটা হলো একটা লাইসেন্সিং সিস্টেম, যেটাকে আমি বলছি কার্তাজ সিস্টেম। এটাও পরীক্ষাতে একবার এসছে। ঠিক আছে, কার্তাজ ব্যবস্থা ভারতীয় জাহাজ নিয়ন্ত্রণের জন্য পাস বা লাইসেন্স ব্যবস্থা চালু করা হয়। ঠিক আছে, তারপর এখানে দেখো পর্তুগিজ গভর্নর। তাহলে বললাম যে পর্তুগিজ গভর্নর অ্যাপয়েন্ট করা স্টার্ট করলো ইন্ডিয়ার ভিতরে। ফার্স্ট যে পর্তুগিজ গভর্নর উনি হলো ফ্রান্সিসকো ডি আলমিরা। এই নামটা মনে রাখবে, ফ্রান্সিসকো। এখানে বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে, ফ্রান্সিসকো ডি আলমিরা। উনি হলেন প্রথম তোমার পর্তুগাল গভর্নর যিনি ইন্ডিয়াতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। যা উনি একটা পলিসি নিয়ে এসেছেন যার নাম হলো ব্লু ওয়াটার পলিসি। কি পলিসি? ব্লু ওয়াটার পলিসি। এখন যেটা বললাম যে ইন্ডিয়ান ওয়াটারের মধ্যে এই যে ইন্ডিয়ান ওয়াটারে যেই আসবে তারই পর্তুগিজদের স্ট্রেট ট্যাক্স দিতে হবে ট্রেড করার জন্য। এটাকে বলে ব্লু ওয়াটার পলিসি। মানে ভারতের যে সমুদ্রের যে এরিয়াটা আছে, ইন্ডিয়ান ওশানের যে পার্টটা আছে, এটার মধ্যে পর্তুগিজরা দেন দখলে থাকবে। ঠিক আছে, তারপরে যে গ্রেটেস্ট যাকে বলা হয় পর্তুগিজ গভর্নর, ওনার নাম হলো আলফানসো ডি আলবিকর্কি। নামটা মনে রাখবে, আলফানসো ডি আলবিকর্কি। ফার্স্ট হলো ফ্রান্সিসকো ডি আলমিরা, সেকেন্ড হলো আলফানসো ডি আলবিকর্কি, যে সেকেন্ড এসেছিল। আর তোমাকে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে ব্লু ওয়াটার পলিসি কোন পর্তুগিজ গভর্নর ইন্ট্রোডিউস করেছিল? এটা হলো ফ্রান্সিসকো ডি আলমিরা, যে ফার্স্ট গভর্নর ছিল। ওকে,
আই হোপ তুমি পর্তুগিজের ব্যাপারটা জেনে গেছো। ঠিক আছে, এখানে দেখো পর্তুগিজরা ফার্স্ট ফ্যাক্টরি কালিকাটে দিয়েছে, তারপরে কোচিন, কন্নড়, ঠিক আছে, এগুলো হলো ওদের মেইন জায়গা, ফ্যাক্টরি মানে ট্রেডিং সেন্টার, মেইন ট্রেডিং সেন্টার পর্তুগিজদের। ঠিক আছে, তারপরে চলে এলো কে আমাদের ডাচ। আচ্ছা, ডাচদের কোন লোকেদের ডাচ বলে মনে রাখবে, হল্যান্ড বা নেদারল্যান্ড, হল্যান্ড বা নেদারল্যান্ডের লোকেদের বলে ডাচ। ঠিক আছে, হল্যান্ড বা নেদারল্যান্ড লোকেদের আমরা বলি ডাচ। তো ডাচ ইস্ট ইন্ডিয়া, সবই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফার্স্ট টাইম তো এস্টাবলিশ হয়েছিল 1602 ইন্ডিয়াতে আসেনি, কিন্তু এস্টাবলিশড হয়েছে 1602 ওরা ইন্ডিয়াতে প্রথম এসছে 1666 ওরা ফার্স্ট ফ্যাক্টরি মাসুলিপট্টনমে দিয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে যে ডাচরা প্রথম ফ্যাক্টরি নিচে মাসুলিপট্টনমে দিয়েছে। ওকে, আরেকটা কথা পর্তুগিজ সম্বন্ধে তোমাদের বলে দিই, পর্তুগিজরা প্রথম ভারতে এসছে এবং পর্তুগিজরাই কিন্তু লাস্ট যে ভারত ছেড়ে গেছে। ইভেন তোমার ব্রিটিশরা যাওয়ার পরেও কিন্তু পর্তুগিজদের একটা অংশে দখল ছিল। কোন জায়গা বলো? গোয়া, দিউ এন্ড দামান, এই রিজিয়ন গুলিতে কিন্তু পর্তুগিজরা কিন্তু তখনও ছিল। ঠিক আছে, 1961 অব্দি ওরা ছিল, মানে ভারতবর্ষের স্বাধীনতার পরেও ওরা ছিল। তারপরে গভর্নমেন্টের ইন্টারভেনশনে ওই গোয়া, দিউ আর দামান আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে হ্যান্ড ওভার করে দিয়ে ওরা চলে যায়। ঠিক আছে, তো পর্তুগিজ হলো ফার্স্ট যে ইন্ডিয়াতে এসছে এবং সর্বশেষ যে ইন্ডিয়া ত্যাগ করে গেছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের ডাচের ইয়ার মধ্যে, ডাচ নিয়ে কথা বলছিলাম। ঠিক আছে, তো ডাচরা ইন্ডিয়াতে খুব বেশি দিন টিকতে পারেনি, কারণ তো ইংলিশ এসে যাওয়ার পরে ডাচরা ইংলিশ মানে ব্রিটিশদের জন্য ইন্ডিয়ার মধ্যে মানে ঠিকভাবে ট্রেড করতে না পেরে ডাচরা ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল। ঠিক আছে, তো এটা হলো ডাচ। তো ডাচরা তোমার ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ব্রিটিশদের একটা যুদ্ধ হয়েছিল, এটাকে বলে এটা ব্যাটেল অফ বেদারা। এ দেখো বেদারার যুদ্ধ। বেদারা হলো তোমার বেঙ্গলের মধ্যে, বাংলার মধ্যে একটা জায়গা বেদারা, যেখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ হয়েছিল। দেখো এখানে লেখা আছে পতন বেদারার যুদ্ধে ইংরেজদের কাছে পরাজয়ের মাধ্যমে ভারতের ডাচ শক্তির অবসান ঘটে। তোমার শুধু মনে রাখতে হবে ডাচরা কবে ইন্ডিয়া এসেছিল, 1696 প্রথম ফ্যাক্টরি কোথায় এস্টাবলিশ করেছিল, মাসুলিপট্টনমে নামে, এটা মনে রাখতে হবে। আর ডাচরা কেন ইন্ডিয়া ছেড়ে চলে গেছিল, কারণ ব্যাটেল অফ বেদারা, যেই যুদ্ধের ভিতরে ইংলিশরা এই ডাচদের পরাস্ত করেছিল। ঠিক আছে, ডাচ থেকে আর আমাদের বিশেষ কিছু করার নেই। আর ডাচ কোন লোকেদের বলে, নেদারল্যান্ড বা হল্যান্ডের লোকেদের আমরা বলি ডাচ। ওকে, লেটস মুভ টু নেক্সট স্লাইড। এইবার হলো আমাদের মেইন যে কথা, ইংলিশ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে কি করে এলো এবং ওরা কি করে ওদের পাওয়ার এস্টাবলিশ করলো ইন্ডিয়ার ভিতরে। ঠিক আছে, এইবার দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগে নাম ছিল জন কোম্পানি। ঠিক আছে, এটা একটা প্রাইভেট একটা তোমার কোম্পানি ছিল। ঠিক আছে, যেটা 1599 তোমার এস্টাবলিশ হয়েছিল, লেখা আছে এখানে 1599 সালে প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো জন কোম্পানি 1599 যখন প্রতিষ্ঠা হলো, তখন এর পরের বছর 1600 ওরা একটা রয়্যাল চার্টার মানে কি একটা অর্ডারের মতো বা একটা তোমার অফিসিয়াল একটা অর্ডার রানীর কাছ থেকে পেলো। কোন রানী? কুইন এলিজাবেথ ফার্স্ট রানী ওদেরকে একটা রয়্যাল চার্টার দিল যে তোমরা এবার মানে ব্যবসা করার একটা পারমিশন দিল। আচ্ছা, মনে রাখবে এই ব্যবসা করার পারমিশন কিন্তু স্পেসিফিক্যালি ইন্ডিয়ার জন্য না। রানী বলেছিল যে কেপ অফ গুড হোপ, মানে কেপ অফ গুড হোপ যেটা বার্থোলোমিও ডিয়াস আবিষ্কার করেছিল, এই কেপ অফ গুড হোপের ইস্টার্ন সাইডের কান্ট্রিগুলোতে, এই ইস্টার্ন সাইডের কান্ট্রিগুলোতে তোমার এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড করতে পারবে, সেই মতো করে উনি একটা চার্টার দিয়েছিল। ঠিক আছে, এটা কবে দিয়েছিল? 1600 কুইন এলিজাবেথ ফার্স্ট দিয়েছিল। ঠিক আছে, তো সেই মতে এবার দেখো, এবার ওরা কিন্তু ভারতে ওরা আরো কিছু বছর পরে ওরা বিজনেসের জন্য এসেছিল, সেটা হলো 1608 যেই ব্রিটিশ ফার্স্ট স্টেপ নিয়েছিল ইন্ডিয়াতে ফ্যাক্টরি এস্টাবলিশ করার, ওনার নাম হলো ক্যাপ্টেন হকিন্স। ঠিক আছে, নামটা অবশ্যই মনে রাখতে হবে, ক্যাপ্টেন হকিন্স। তখন 1608 মানে হলো মুঘল এম্পায়ার তখন নিজের পিকে আছে, তখন রুল করছে কে? জাহাঙ্গীর। এই ক্যাপ্টেন হকিন্স 1608 জাহাঙ্গীরের কোর্টে গিয়ে পৌঁছলো। ঠিক আছে, কোর্টে গিয়ে এবার জাহাঙ্গীরকে অফার দিল যে আমাদের পারমিশন দিন, আমরা সুরাটে একটা কোম্পানি এস্টাবলিশ করতে চাই। ওকে, সুরাটে। আচ্ছা, এবার মনে রাখবে ক্যাপ্টেন হকিন্স, আচ্ছা তখন কিন্তু পর্তুগিজরা ভারতে আছে, তো জাহাঙ্গীরের কোর্টের মধ্যে কিন্তু পর্তুগিজরাও তখন প্রেজেন্ট। ঠিক আছে, তো এইবার ক্যাপ্টেন হকিন্স খুব ভালো টার্কিশ ল্যাঙ্গুয়েজ জানতো, তুর্কি ভাষা জানতো। ঠিক আছে, তুরস্কের ভাষা জানতো। আর তোমরা জানো যে মুঘলদের কোর্ট ল্যাঙ্গুয়েজ ছিল এই টার্কিশ। ঠিক আছে, জাহাঙ্গীর খুব ইমপ্রেস হলো এই ক্যাপ্টেন হকিন্সের এই টার্কিশ ল্যাঙ্গুয়েজের উপর কমান্ডটা দেখে। ঠিক আছে, তোমার ক্যাপ্টেন এইবার উনি খুশি হয়ে কি করলেন, তোমার ক্যাপ্টেন হকিন্সকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু তুর্কিশ ভালো জানেন, আমি ইমপ্রেস আপনার থেকে। ঠিক আছে, এইবার আপনি ফ্যাক্টরি সেট করতে পারেন, কিন্তু সুরাটে না,
সুরাটে না, আপনি আমাদের ওয়েস্ট কোস্টে, যত ওয়েস্ট কোস্টের যে এরিয়াটা আছে এটার ভিতরে আপনি ফ্যাক্টরি সেট আপ করতে পারে, বাট নট ইন সুরাট। তো সেই মতো পারমিশন পেয়ে ব্রিটিশরা ফার্স্ট ফ্যাক্টরি মাসুলিপাট্টনামে তোমার সেট আপ করে। তো ব্রিটিশদের ফার্স্ট ফ্যাক্টরি, ডাচদের মতো ব্রিটিশরা ফার্স্ট ফ্যাক্টরি ইন্ডিয়াতে সেট আপ করে মাসুলিপাট্টনামে, ঠিক আছে? 1611 সেটা। 1608 ক্যাপ্টেন হকিন্স এসেছিল। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, ক্যাপ্টেন হকিন্সের জাহাজের নাম কি, যেটা দিয়ে উনি এসেছিলেন? সেটা হলো হেক্টর, ঠিক আছে? জাহাজটার নাম মনে রাখবে হেক্টর। আর 1608 আরো প্রিসাইসলি বলতে গেলে 24 অগাস্ট 1608 তোমার ক্যাপ্টেন হকিন্স ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে? ক্যাপ্টেন হকিন্সের জাহাজের নাম হলো হেক্টর, ঠিক আছে? জাহাঙ্গীরের কোর্টে উনি গেলেন, জাহাঙ্গীর ইমপ্রেস হয়েছে, কিন্তু সুরাটে ওনাকে ব্যবসা করার জন্য পারমিশন দেননি। ওনাকে বলেছে যে আপনি ওয়েস্ট কোস্টের দিকে যে কোনো জায়গায় ফ্যাক্টরি এস্টাবলিশ করতে পারেন। পারমিশন পেয়ে তারপরে মুঘলরা ফার্স্ট টাইম মাসুলিপাট্টনামে নিজের একটা ফ্যাক্টরি, আচ্ছা ফ্যাক্টরি যে এখানে বলছি, ফ্যাক্টরি যে বারবার বলছি, ফ্যাক্টরি মানে কিন্তু নট ম্যানুফ্যাকচারিং ইউনিট। এখানে ফ্যাক্টরি মানে ওরা কাকে ফ্যাক্টরি বলতো? যেখানে জিনিসপত্র স্টোর করতো ওরা, ঠিক আছে? স্টোরেজ করার জন্য জিনিসপত্র, ওদের মালপত্র রক্ষার জন্য ওরা ছোট ছোট ট্রুপস নিয়ে আসতো। ট্রুপ মানে কি? আর্মি আর কি, ছোট ছোট সৈনিকের দল, ঠিক আছে? ট্রুপস নিয়ে আসতো, ঠিক আছে? তো ফ্যাক্টরি মানে কি? যেটা স্টোরেজ হাউস একটা, ওকে? আচ্ছা, সেকেন্ড তোমার এবার দেখো, সেকেন্ড যখন ওরা ফ্যাক্টরি দিয়ে ফেললো 1611-এ, তারপরে 1612-এর দিকে পর্তুগিজ আর ব্রিটিশদের মাঝখানে, কারণ পর্তুগিজরা কখন খুব বিরক্ত, কারণ ওদের মার্কেটটা তখন ব্রিটিশরা নিয়ে নিচ্ছে। তো পর্তুগিজ আর ব্রিটিশের মধ্যে 1612-এ একটা যুদ্ধ হয়, সেটা কেন বলা হয় ব্যাটল অফ সোয়ালে হোল, ঠিক আছে? এখানে সোয়ালে লেখা আছে, এটাকে সোয়ালে হোল হবে, ঠিক আছে? তো এই ব্যাটেলের মধ্যে কি হয়, ইংরেজরা পর্তুগিজদের, দেখো লেখা আছে, ইংরেজরা পর্তুগিজদের পরাজিত করেন, ঠিক আছে? ইংরেজরা পর্তুগিজদের পরাজিত করে এবং মুঘলদের সমর্থন ও কারখানা প্রতিস্থাপনের অনুমতি লাভ করে, ঠিক আছে? এইবার দেখো, মুঘলরাও, পর্তুগিজরা কি করতো, মুঘলদের উপরে এই কন্টিনিউ একটা ডমিনেন্স একটা নিজের রাখার চেষ্টা করতো, ঠিক আছে? আর মুঘলরাও যেহেতু কোনো অল্টারনেটিভ ইউরোপিয়ান পাচ্ছিল না যার উপরে ভরসা করতে পারে, ওরাও পর্তুগিজদের টার্মস এন্ড কন্ডিশন মেনে নিত। আরেকটা ছিল, পর্তুগিজরা কি করতো, এই যারা মুঘল এম্পায়ারের যারা প্রজারা ছিল, মেইনলি ওরা ইসলাম ধর্মী ছিল, তো ওরা মক্কা মদিনা যখন যাবে সমুদ্র পথ দিয়ে, তখন এই পর্তুগিজরা ওদের কাছে ট্যাক্স চাইতো, ঠিক আছে? যেটা নিয়ে মুঘলরা একটু বিরক্ত ছিল পর্তুগিজদের উপর। এই ব্যাটেল অফ সোয়ালি হোলের মধ্যে, যেটা 1612-এ হয়েছে, এই যুদ্ধে ব্রিটিশরা তোমার পর্তুগিজদের হারিয়ে দেয়, ঠিক আছে? যেইটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। ব্রিটিশরা একটা নতুন পাওয়ার ছিল, ওরা পর্তুগিজরা এত দিন ধরে আছে, 1498 থেকে আছে, তো ওরা হারিয়ে দেবে এটা কিন্তু মুঘলরাও কিন্তু ভাবতে পারে। তো মুঘলরা কিন্তু এদিকে হ্যাপি হয়েছে ব্রিটিশদের প্রতি, হ্যাঁ ঠিক আছে, পর্তুগিজদের হারিয়ে পর্তুগিজদের একটা শিক্ষা দেওয়া গেল, ঠিক আছে? তো এইবার দেখো, আর তারপরে 1650-তে আরেকজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকজন লোক, যার নাম হলো থমাস রো, ভেরি ফেমাস, আশা করি নামটা শুনেছ। থমাস রো কি করলো, তোমার এই আবার মুঘলদের কাছ থেকে গিয়ে তোমার এইবার কিন্তু ফ্যাক্টরি, এইবার কিন্তু শুধু সুরাটে না, এইবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি পারমিশন পেল মুঘলদের কাছ থেকে, নট অনলি সুরাট, মুঘলের আন্ডারে যত টেরিটরি আছে সেই টেরিটরি যেইখানে ইচ্ছা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের ফ্যাক্টরি দিতে পারে। আগে ওদের ডিমান্ড ছিল শুধু সুরাটে ফ্যাক্টরি দেওয়া। এখন ওরা কি পারমিশন পেল, এখন ওদের পারমিশন দেওয়া হলো, মুঘলরা এতই খুশি হলো, মুঘল বলল যে ঠিক আছে, তোমরা নট অনলি সুরাট, আমাদের মুঘলের আন্ডারে যত টেরিটরি আছে, ঠিক আছে, ওখানে তুমি যেখানে ইচ্ছা তুমি এখানেই তোমাদের ফ্যাক্টরি দিতে পারো, ঠিক আছে? তো এই জিনিসটা সম্ভব করলো কে, সেটা হলো থমাস রো। কবে? 1615-এ, ঠিক আছে? থমাস রোকে একটা কোশ্চেনও আসে পরীক্ষাতে, থমাস রোকে ইন্ডিয়াতে কে পাঠিয়েছিল? সেটা হলো কিং জেমস ফার্স্ট, ঠিক আছে? কিং জেমস 1-এর তোমার অ্যাম্বাসেডর হয়ে থমাস রো কিন্তু ইন্ডিয়াতে এসেছিল, ঠিক আছে? এখান থেকে ওদের যাত্রা শুরু হলো। ক্যাপ্টেন হকিন্স এসে কিছুটা তোমার পথ খুললো ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য। নেক্সট বড় সাফল্য পেল থমাস রো, ঠিক আছে? এখান থেকে ওদের ফার্স্ট তোমাদের যাত্রা শুরু হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার দেখো, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, তিনটা মেজর প্রেসিডেন্সি আমরা জানি, মাদ্রাস প্রেসিডেন্সি মানে কি, তিনটা বড় বড় সেন্টার, ঠিক আছে, যেখান থেকে ওরা পুরো কন্ট্রোলটা করতে পারে। একটা হলো মাদ্রাস, একটা হলো বম্বে, আর একটা হলো ক্যালকাটা। আমরা সবাই জানি ব্রিটিশদের তিনটা মেইন প্রেসিডেন্সি ছিল, একটা মাদ্রাস প্রেসিডেন্সি, একটা বম্বে প্রেসিডেন্সি, আর একটা ক্যালকাটা প্রেসিডেন্সি, ওকে? ঠিক আছে, প্রথমে আমরা আসি বেঙ্গলের কথা। ব্রিটিশরা কিন্তু এবার দেখো নিজের শক্তি আস্তে আস্তে বাড়াচ্ছে। ব্রিটিশরা বেঙ্গলের মধ্যে যদি বলি, ফার্স্ট ফ্যাক্টরি দিয়েছে হুগলিতে, ঠিক আছে, 1651, ঠিক আছে? তারপরে দেখো, বেঙ্গলে তোমার ফ্যাক্টরি দেওয়ার পরে অ্যাকচুয়ালি ওরা মাদ্রাস প্রথম স্টার্ট করেছিল, আমরা একটা বেঙ্গল পড়ে নিই, ঠিক আছে? 1651-এ বেঙ্গলের হুগলিতে ফার্স্ট টাইম তোমার ফ্যাক্টরি দিয়েছে। তারপরে ব্রিটিশরা
1698-এ ব্রিটিশরা 3টা ভিলেজের জমিদারি তোমার রাইটস কিনে নিয়েছিল আর কি, যে আমরা এখানে ফ্যাক্টরি করে দিতে পারি, আমরা এখানে ট্রেড করতে পারি। সেই 3টা জায়গা কি কি? সুতানটি, 3টা জায়গা এখানে লেখা নেই, আমি বলে দিচ্ছি। একটা তো লেখা আছে সুতানটি, আর একটা হলো গোবিন্দপুর, সুতানটি গোবিন্দপুর, আর একটা হলো কালিকাটা, নট কলিকাতা, দিস ইজ কালিকাটা। সুতানটি, গোবিন্দপুর আর কালিকাটা, এই 3টা গ্রাম ছিল, ঠিক আছে। তখন এই 3টা গ্রামের জমিদারির রাইট ব্রিটিশরা কিনে নিল, যেখানে ওরা ট্রেড করতে পারে। যেই 3টা গ্রামে কিন্তু পরবর্তীকালে আজকের কলকাতা যে আমরা শহরটা চিনি, এখন যদিও কলকাতা আরো বড়, শুধু এই 3টা গ্রামের মধ্যে কনসেন্ট্রেটেড নেই, আরো বড় টেরিটরি এরিয়া নিয়ে এখন কলকাতা। কিন্তু কলকাতার যে এই যে মেইন কোর্টটা, এটা হলো এই সুতানটি, গোবিন্দপুর আর কালিকাটা, যেই 3টে গ্রামের জমিদারি ব্রিটিশরা কিনেছিল, ঠিক আছে। তো এইখান থেকে আজকের কলকাতায় ওরা বড় ক্যালকাটা প্রেসিডেন্সি এখানে গড়ে উঠেছিল, ঠিক আছে। এই ক্যালকাটার মধ্যে ফেমাস ফোর্ট, ঠিক আছে, ফোর্ট মানে কি দুর্গ, ঠিক আছে, যেটা ওরা বানিয়েছিল সেটা হলো ফোর্ট উইলিয়াম, ঠিক আছে। এইভাবে ওরা বেঙ্গলের মধ্যে নিজের বিজনেস এস্টাবলিশ করলো। তারপরে আসো তোমরা তোমার মাদ্রাসের ভিতরে, ঠিক আছে। মাদ্রাসের পোর্টের নামটা এখানে লেখা নেই, মনে রাখবে মাদ্রাসে একটা ইম্পর্টেন্ট পোর্ট ছিল, সেটার নাম হলো ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট সেন্ট জর্জ, একটা কথা মনে রাখবে, ব্রিটিশরা প্রথম দিকে কিন্তু মুঘলদের সাথে ট্রেড করতে ইন্টারেস্টেড থাকলেও পরবর্তীকালে যদি তুমি দেখো, পরবর্তীকালে কিন্তু ব্রিটিশরা ইন্ডিয়ার যে এই যে সাউদার্ন পার্টে ব্যবসার জন্য বেশি উৎসাহী ছিল ইন্ডিয়ারা। তোমার মানে তুমি এটা বলতে পারো কিনা যে কেন ব্রিটিশরা সাউদার্ন পার্টের মধ্যে বেশি ইন্টারেস্টেড ছিল ইন্ডিয়া? কারণ সাউথের দিকে ওরা ডাইরেক্ট সি রুটের অ্যাক্সেস পাচ্ছিল। তুমি দেখো, তুমি যদি ইন্ডিয়ার ম্যাপটা যদি ভাবো, ইন্ডিয়ার ম্যাপটা যদি তুমি কনসিডার করো, তুমি দেখো, তুমি এই যে ওরা যদি নর্দার্ন পার্টে যদি ইন্টারেস্টেড হয়, কিন্তু নর্দার্ন পার্টের দিয়ে ওরা ট্রেড করতে গেলে তো ওদের কোনো সমুদ্রের অ্যাক্সেস নেই, ওদের ল্যান্ড রুট দিয়ে আসতে হবে, ঠিক আছে। তো একটা সমস্যা ওদের জন্য, ঠিক আছে। আর এই যে ইস্টার্ন জোনটা, ঠিক আছে, ইস্টার্ন জোনটার দিকে সমস্যা কি, তখন রুল করছিল আলিবর্দী খান, ঠিক আছে, বাংলায় রুল করছিল আলিবর্দী খান। তো আলিবর্দী খানের হোল্ডটা এতই বেশি ছিল বাংলার মধ্যে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে কোনো সুবিধা করতে পারছিল না। সুবিধা করতে পেরেছে যখন সিরাজউদ্দৌলা এসছে, ঠিক আছে। আলিবর্দী খানের সময় কিন্তু কোনো সুবিধা করতে পারছিল না, কারণ খুব স্ট্রং রুলার ছিল, ঠিক আছে। ওয়েস্টের দিকে ওদের প্রবলেম কি, ওয়েস্টে ছিল মারাঠারা, ঠিক আছে, মারাঠারা। তো মারাঠারা কিন্তু মারাঠার হোল্ড প্রচন্ড স্ট্রং ছিল ওয়েস্টে, যার কারণে ব্রিটিশরা এইখানেও সুবিধা করতে পারছিল না। মেইন ওদের কনসেন্ট্রেশন এরিয়া এই জন্য হয়ে গেছিল এই ইন্ডিয়ার সাউদার্ন পার্টটা, যেহেতু এখানে সি সমুদ্র পথেরও অ্যাক্সেস ছিল, প্লাস এখানে কম্পিটিটিভলি কম্পিটিশনটা কম ছিল, ঠিক আছে। নর্থের দিকে প্রবলেম ছিল, ওদের ল্যান্ড রুট দিয়ে আসতে হতো আর বারবার মুঘলদের পারমিশন নিতে হতো। ইস্ট এর সমস্যাটা হলো, ইস্টে বাংলাতে তোমার আলিবর্দী খানের প্রচন্ড স্ট্রং হোল্ড ছিল। তখনের বাংলা মানে বিশাল বাংলা, বাংলাদেশ বাংলাদেশ ইনক্লুডেড, বিহার ইনক্লুডেড, এটার মধ্যে উড়িষ্যা ইনক্লুডেড। তো তখনের বাংলা মানে বিরাট বড় একটা শক্তিশালী জায়গা ছিল। ওয়েস্টে ওদের প্রবলেম হলো মারাঠারা, তো ওদের জন্য সাউথটা কম্পারেটিভলি ইজি ছিল, তো ওরা দক্ষিণের দিকে বেশি কনসেন্ট্রেশন দিতে চাইতো, ঠিক আছে। এই জন্য ওরা দক্ষিণে মাদ্রাস প্রেসিডেন্সিতে একটা ফোর্ট দুর্গ বানিয়েছে, যেটা না ফোর্ট সেন্ট জর্জ, খুব ফেমাস দুর্গ ফোর্ট সেন্ট জর্জ, নামটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট ওরা ফোকাস দিল বম্বের দিকে, ঠিক আছে, মুম্বাই, যেটা আরেকটা ট্রেডিং হাব। বম্বে, আচ্ছা, বম্বের কেসটা কিন্তু অন্যরকম। বম্বের কেসটা ওরা পেয়েছে পুরোপুরি ভাবে ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্সের কারণে, ঠিক আছে। ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স কেমন জিনিস, আচ্ছা মনে রাখবে, ইংল্যান্ডের রাজার সাথে পর্তুগালের রাজকুমারীর বিয়ে হয়েছিল, ঠিক আছে। পর্তুগালের রাজকুমারীর কার সাথে বিয়ে হয়েছিল, ইংল্যান্ডের রাজার সাথে বিয়ে হয়েছিল, যার কারণে এই বম্বেটাকে অ্যাজ ডাউরি পর্তুগিজরা ব্রিটিশদের দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো কিং চার্লস টু, এটা হলো ইংল্যান্ডের রাজা, কিং চার্লস টু এর সাথে এই পর্তুগালের তোমার রাজকুমারী ওদের বিয়ে হয়েছিল, ঠিক আছে। তো এইবার এই বোম্বে এইটা তোমার শহরটা অ্যাজ পন পর্তুগিজরা এই কিং চার্লস টু কে দিয়ে দিয়েছিল। পরে কিং চার্লস টু এই বোম্বের মালিকানাটা দিয়ে দিয়েছিল, তোমার ট্রেড করার পারমিশনটা দিয়ে দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ঠিক আছে। তো এইভাবে প্রথম পর্তুগিজদের কাছ থেকে এটা বম্বেটা চলে গেল কিং চার্লস টু এর কাছে, কিং চার্লস টু সেটাকে পরবর্তীকালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে দিয়ে দিল। এইভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বম্বেটাও চলে এলো, ঠিক আছে। তা আমরা বুঝতে পারলাম মাদ্রাস, তারপরে বম্বে, বেঙ্গল, ওরা একটা একটা করে ট্রেডিং সেন্টার ব্রিটিশরা কিন্তু স্থাপন করছে, ঠিক আছে। তারপরে তোমরা আস্তে আস্তে আমরা সব ডিসকাস করবো। তারপরে বড় বড় কিছু যুদ্ধ আছে, কার্নেটিক ওয়ার্স আছে,
তোমার যেটাকে আমরা অ্যাংলো ফ্রেঞ্চ ওয়ার বলি, তারপরে তোমার আছে অ্যাংলো মাইসুর ওয়ার, তারপরে বাংলার যুদ্ধ, ব্যাটল অফ পলাশি, ব্যাটল অফ বাক্সার, যেটা দিয়ে আলটিমেটলি ব্রিটিশরা ইন্ডিয়ার পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপের মধ্যে ঢুকে গেছিল। এগুলো সবগুলো আমরা একটা একটা করে ডিসকাস করতে থাকবো, বোঝাতে থাকবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পার্ট, এই পার্টটাই হলো মডার্ন হিস্ট্রির কিন্তু বেসিক ফাউন্ডেশনটা। এটা উইক মানে তোমার মডার্ন হিস্ট্রি কিন্তু উইক থাকবে, ঠিক আছে? এটা হলো আমরা ফাউন্ডেশন পার্টটা চলছে, ঠিক আছে? তো এইটার দিকে খুব ধ্যান দাও। নেক্সট ওদের পরে ইন্ডিয়াতে এসছে, তখনও ব্রিটিশরা তো ছিলই, তারপরে এসছে ডেন্সরা। ডেন্স কাদের বলে? ডেন্স বলে ডেনমার্কের লোকেরা। ডেনমার্কের লোকেদের বলে ডেন্স বা ড্যানিশ, ঠিক আছে? ড্যানিশদের আবিষ্কার 1616 ইন্ডিয়ার ভিতরে এসেছিল, ঠিক আছে? ঠিক আছে, তো ড্যান্সরা তোমার ড্যান্সের মেইন যে জায়গাটা ছিল ট্রেডিং, সেটা দেখো লেখা আছে এখানে শ্রীরামপুর। শ্রীরামপুর তোমার যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে সেই জায়গাটা ছিল ড্যান্সের। কিন্তু ড্যান্সরা পরবর্তীকালে ব্রিটিশদের জন্য আর টিকতে পারেনি ইন্ডিয়ার ভিতরে। প্লাস তখন তোমার ব্রাজিলের আবিষ্কার হয়ে গেছিল, তো অনেক ইউরোপিয়ান দেশ, ব্রাজিলেও খুব ভালো ভালো স্পাইস বা টেক্সটাইল ম্যাটেরিয়াল পাওয়া যেত, তাই ব্রাজিলের দিকেও অনেক ইউরোপিয়ান কোম্পানিরা তখন ওইখানে শিফট হয়ে গেছে কম্পিটিশনটা কমানোর জন্য, ঠিক আছে? তারপরে দেখো আলটিমেটলি প্রায় 6 দশক পরে এসছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য লাস্ট ইউরোপিয়ান কোম্পানি হুইচ অ্যারাইভড ইন ইন্ডিয়া, ঠিক আছে? লাস্ট এসছে হলো ফ্রেঞ্চ, 6 দশক পরে 1664 এ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে এসছে। এইটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবিষ্কার করেছিল কিং লুইস 14 এর সময়, ঠিক আছে? এটা এস্টাবলিশ করা হয়েছিল। কিন্তু মনে রাখবে, ওরা এত লেটে ইন্ডিয়াতে আসলেও ব্রিটিশদের যদি কেউ কম্পিটিশন দিতে পারে অ্যাকচুয়াল, সেটা হলো এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। খুবই শক্তিশালী ছিল ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ফ্রেঞ্চদের মেইন যে টেরিটরিটা ছিল সেটা হলো পন্ডিচেরি, চন্দননগর, মাহে, কারাইকাল, ঠিক আছে? এইগুলো, এর মধ্যে পন্ডিচেরি আর চন্দননগর হলো মেইন, ঠিক আছে? তুমি যদি আজকেও পন্ডিচেরিতে যাও, তুমি দেখবে পন্ডিচেরির যে আর্কিটেকচারটা সেটা ইন্সপায়ার্ড বাই ফ্রেঞ্চ আর্কিটেকচার, ঠিক আছে? তুমি ওইখানে এখনো ফ্রেঞ্চদের নিদর্শন আছে। তো ওয়েস্ট বেঙ্গলের চন্দননগর আর পন্ডিচেরি হলো দুটো হলো ফ্রেঞ্চদের সবচেয়ে স্ট্রং তোমার হোল্ড ছিল, ঠিক আছে? ফ্রেঞ্চরা, তো ফ্রেঞ্চরাই অ্যাকচুয়ালি ব্রিটিশদের স্ট্রং তোমার কি দিতে পেরেছিল, একটা কম্পিটিশন দিতে পেরেছিল, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো আমাদের ফ্রেঞ্চরা। তারপরে নেক্সট আমরা ডিসকাস করবো কার্নেটিক ওয়ার্স, ওকে? আচ্ছা, আরেকটা কথা মনে রাখো, তোমার ফ্রেঞ্চদের সাথে যে ব্রিটিশদের যে যুদ্ধ হয়েছিল সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা কার্নেটিক ওয়ার্স। কার্নেটিক ওয়ার কেন বলি? কার্নেটিক কার্নেটিক ওয়ার্স, ঠিক আছে? কার্নেটিক ওয়ার কেন বলি এটাকে? কারণ এটা হয়েছিল এই কার্নেটিক জোনের মধ্যে, রিজিয়নের মধ্যে। তোমরা আমাকে কি বলতে পারবে এই কোস্টটার নাম কি? কি কোস্ট বলে আমরা জানি? তোমরা জিওগ্রাফিতে নিশ্চয়ই পড়েছো, দিস ইজ দ্য রিজিয়ন অফ কার্নেটিক, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও এই কার্নেটিকের এই জোনটাকে আমরা কি বলে কি তোমার কোস্ট বলি, ঠিক আছে? এটা যদি মালাবার কোস্ট হয়, এটাকে আমরা কি কোস্ট বলি, ঠিক আছে? এটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও। তো এই পুরো জোনটাকে, এই যেটা আমি হাইলাইট করছি সেটাকে কার্নেটিক বলা হতো। দিস ইজ নট কর্ণাটক। কর্ণাটকের সাথে কিন্তু আবার কার্নেটিকের কিন্তু কোনো এটা ইয়ে করবে না, ঠিক আছে? কার্নেটিক হলো এই যে জোনটা আমি দেখাচ্ছি, এই কোস্ট লাইনটা কার্নেটিক। কার্নেটিকের রাজধানীকে বলা হতো আরকোট, ঠিক আছে? কি বলতো? আরকোট, ঠিক আছে? একটা কথা মনে রাখবে, যখন এই আস্তে আস্তে দেখো এখন কিন্তু লেটার মুঘলদের পিরিয়ড চলে এসেছে। লেটার মুঘল কাদের বলে বলতো? অরঙ্গজেবের পরে যে দুর্বল মুঘলরা ছিল সে তাদের বলে লেটার মুঘল, ঠিক আছে? তো যখনই লেটার মুঘলরা চলে এসেছে ইন্ডিয়ার ভিতরে, তখন কি হয়েছে, যেই স্টেটগুলি মুঘলের আন্ডারে ছিল, যেমন মাইসোর, বাংলা, আবাদ, এই স্টেটগুলো কিন্তু নিজেদের স্বাধীন ঘোষণা করতে স্টার্ট করেছিল। যদিও হায়দ্রাবাদ, যেমন হায়দ্রাবাদ, জুনাগড়, তা হায়দ্রাবাদ যদিও নিজেকে কোনোদিন ব্রিটিশ মুঘলের থেকে বলেনি যে আমি হায়দ্রাবাদের তোমার নিজাম কোনোদিন বলেনি আমি মুঘলদের থেকে আলাদা হয়ে গেছি, বাট উনি নিজের স্বাধীনভাবেই রাজত্ব করতো, ঠিক আছে? তো মনে রাখবে, এইরকম ভাবেই মুঘলদের আন্ডারে মুঘলরা, দেখো মুঘল বাদশাহ তোর পুরা টেরিটরি, নিজের পুরা টেরিটরি সাম্রাজ্যটাকে তো একা নিয়ন্ত্রণ করতে পারে না। মুঘল যে তোমার বাদশাহ ছিল, ওনার আন্ডারে মুঘল গভর্নররা ছিল। হায়দ্রাবাদে একজন গভর্নর ছিল, ঠিক আছে? বাংলাতে একজন গভর্নর ছিল, যারা পরবর্তীকালে নিজেদের তোমার ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করেছিল, ঠিক আছে? এরকমই মুঘল এম্পায়ার, মুঘল বাদশার আন্ডারে এই হায়দ্রাবাদের নিজাম ছিল। হায়দ্রাবাদের নিজাম অ্যাকচুয়ালি মুঘলদের কি ছিল? গভর্নর ছিল। হায়দ্রাবাদের নিজামের আন্ডারে এই কার্নেটিকের জোনটা ছিল, মানে কার্নেটিক মুঘলদেরই ছিল, কিন্তু মুঘলদের আন্ডারে হায়দ্রাবাদের নিজাম ছিল, হায়দ্রাবাদের নিজামের আন্ডারে কার্নেটিকের নবাব ছিল, ঠিক আছে? কার্নেটিকের নবাব ছিল, ঠিক আছে? এই হলো হায়ারার্কিটা। তা আমরা নেক্সট ক্লাসের ভিতরে কার্নেটিক ওয়ার্ডস নিয়ে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তোমাদের যদি ডিসকাশনটা ভালো লাগে আমাকে জানাও কিরকম তোমার কি লাগছে। আর তোমরা কার্নেটিক ওয়ার্ডস সম্বন্ধে এরকম ডিটেলস লেকচার চাও কিনা সেটাও আমাকে জানাও, তাহলে আমরা নেক্সট
ক্লাসের ভিতর আমরা কার্নেটিক ওয়ার, অ্যাংলো মাইসোর ওয়ার, ঠিক আছে, তারপর আরো কিছু কিছু অ্যাংলো মারাঠা ওয়ার আছে, এগুলো নিয়ে টুকটাক ডিসকাশন করে আমরা চলে যাবো বাংলার পার্টটার দিকে, ঠিক আছে। ব্যাটেল অফ বাক্সার, এটা আমাদের এই জায়গা থেকে পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আছে, ঠিক আসে, তো সেই দিকে আমরা নজর দেবো এবং ডিটেলসে সেটাকে ডিসকাস করবো, ঠিক আছে। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে তোমরা ইন্টারেস্টেড কিনা এরকম লেকচারের জন্য, ঠিক আছে। তোমাদের কাজে লাগলে আমি এটা কন্টিনিউ করবো লেকচার সিরিজটা, ঠিক আছে। আর আর এই তোমাদের কথা রইলো যে তোমরা এটা ট্রাই করো। আর আমাদের প্রেপ 360 ত্রিপুরার আমাদের নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে। তোমরা হাইকোর্ট জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট বলো বা টিপিএসসি কম্বাইন্ড 5 এর জন্য আমরা একটা নতুন ব্যাচ আনছি। তারপর তোমাদের জেআরবিটির জন্য ব্যাচ লঞ্চ হচ্ছে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের সাথে যোগাযোগ করো, ঠিক আছে। খুবই কম প্রাইসে, প্লাস আমরা ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি। ওকে, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল মানে দেওয়া হবে যারা আমাদের মানে ব্যাচে এনরোল করবে, ওদেরকে আমরা ফ্রি পিডিএফ যেগুলো দেবো, এগুলো ফ্রি অফ কস্টে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে। খুবই নমিনাল একটা মান্থলি ফিতে তোমরা আমাদের এখানে জয়েন করতে পারো এবং পুরো ডিটেল মক টেস্ট হবে। আমরা মক টেস্ট নেওয়ার পরে মক টেস্টেরও ডিসকাশন করি। ওকে, মক টেস্টকেও আমরা ডিসকাস করে পুরো মক টেস্টটা, নট জাস্ট কি অন্য কোচিং এর মতো আমরা জাস্ট মক টেস্টের পেপার দিলাম, তোমরা আনসার কি দিয়ে দিলাম, নট লাইক দ্যাট, ঠিক আছে। আমরা মক টেস্ট, বিকজ তুমি যদি অ্যানালাইসিস না করো তাহলে এই মক টেস্ট দেওয়ার কোনো লাভ নেই, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল কেয়ার দেওয়া হয়, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল। তোমরা অবশ্যই তোমাদের আর আমাদের মেইন কথা হলো আমাদের ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখো। ফেসবুকে কিন্তু আপলোড তোমাদের অনেক এমসিকিউ কোশ্চেন, ঠিক আছে, তারপর অনেক লেকচার ফেসবুকেও আমরা দিয়ে থাকি। তো আমাদের ফেসবুক পেজটা প্রেপ 360 ত্রিপুরার ফেসবুক পেজটা তোমরা অবশ্যই ফলো করো। ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও তোমাদের ভিডিওটা ভালো লাগলে, এবং শেয়ার করো, নিশ্চয়ই শেয়ার করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9077302719, ঠিক আছে। এটা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো। থ্যাংক ইউ।